সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সাথে আছে ঝুমি রহমান। প্রতিদিন বিকেল 4:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে। চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিরাশার কথা। রোহিঙ্গাদের জন্য সামাজিক ও পরিবেশগতভাবে ক্ষতির মুখে বাংলাদেশ। গতকাল একটি আন্তর্জাতিক ফোরামে প্রধানমন্ত্রীর এমন কথা রোহিঙ্গা ইস্যু নিশ্চয়ই আবারও ভাবায়। সেই সাথে যখন কুতুপালং শরণার্থী শিবিরে কয়েকদিন ধরে চলা নিজেদের মধ্যকার আধিপত্য বিস্তারের সংঘর্ষে বেশ কয়েকজন রোহিঙ্গার মৃত্যুর ঘটনা ঘটে, তখন প্রধানমন্ত্রীর কথার বাস্তব প্রতিক্রিয়া পাওয়া যায়। তাই এই সময়ে রোহিঙ্গাদের বিষয়টি নিয়ে আলোচনা জরুরি হয়েই উঠেছে। আমাদের সাথে আজ আলোচনায় এই বিষয়ে আলোচনার ক্ষেত্রে যুক্ত হচ্ছেন কক্সবাজার থেকে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহাদি মোহাম্মদ, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাহমান নাসির উদ্দিন। আমাদের আজকের আলোচনার বিষয় রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ কতদূর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে যাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রাহমান নাসির উদ্দিন। আপনার কাছে জানতে চাইব, এই যে রোহিঙ্গা সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে এবং পাশাপাশি কিন্তু যারা স্থানীয়রা আছেন আশেপাশে যারা অবস্থান করেন তারা কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাচ্ছেন, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। এখানে এটা অস্বীকার করবার কোনো কারণ নাই যে রোহিঙ্গাদের এই যে বিপুল একটা উপস্থিতি ওই এলাকায় এক ধরনের নানান ধরনের সমস্যা তো সৃষ্টি করছে। তবে সম্প্রতি যে জিনিসটা আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ব্যাপক অবনতি সেখানে ঘটছে। এবং গতকালকে যে ক্লাইমেট ভালনারেবল ফোরামের যে কনফারেন্স হয়েছে সেখানে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 11 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে যে আশ্রয় দিয়েছে তাদের যে রেফিউজি ম্যানেজমেন্টের যে কস্ট বেয়ার করতে হচ্ছে, এই কারণে বাংলাদেশের একটা বড় ধরনের সামাজিক এবং পরিবেশগত একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। সুতরাং আমি যদি বিষয়টাকে এভাবে দেখি, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে পরিবেশগত কি ধরনের ক্ষতি হচ্ছে এটা নিয়ে 2019 সালের সেপ্টেম্বর 18 তারিখ একটা জয়েন্ট রিপোর্ট প্রকাশিত হয়, যেটা হচ্ছে ইউএনডিপি, ইউএন ওয়েমেন এবং বাংলাদেশের মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ডিজাস্টার এবং ক্লাইমেট চেঞ্জ এরা তৈরি করে, এবং এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ রোহিঙ্গা ইনফ্লাক্স। সেই রিপোর্ট অনুযায়ী এই রোহিঙ্গাদেরকে প্রায় 11 লক্ষ রোহিঙ্গাদেরকে জায়গা দিতে গিয়ে বাংলাদেশের এই পুঠিয়া এবং টেকনাফ অঞ্চলের প্রায় 4300 একর এলাকা, ফরেস্ট, পাহাড়, এগুলো কিন্তু প্রায় বিলীন হয়ে গেছে। শুধু তাই নয়, শুধুমাত্র ওই রিপোর্টে বলা আছে প্রতি মাসে জ্বালানি সরবরাহ করার জন্য প্রায় 6800 আপনার জ্বালানি কাঠ সরবরাহ করতে হয়। এভাবে যদি চলতে থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন সেখানে কি ধরনের পরিবেশের বিপর্যয়ের মুখে পড়েছে। শুধু তাই নয়, গবাদি পশুর যে চারণ ক্ষেত্র, বিচরণ ক্ষেত্র সেটা ধ্বংস হয়ে গেছে, হাজার বছরের যে পাহাড় সেটা ধ্বংস হয়ে গেছে, এবং সে এলাকার যে ধানি জমি তার উর্বরতা কমে যাচ্ছে। এরকম অনেক রিপোর্টের মধ্যে অনেক কিছু আসছে। আর সামাজিক দিক যদি বলি, সেটা হচ্ছে যেমন আপনি জানেন যে গত এক সপ্তাহের মধ্যে প্রায় 8 জন রোহিঙ্গাকে হত্যা করা হয়েছে, এবং এটা হচ্ছে নিজেদের মধ্যে রোহিঙ্গারাই রোহিঙ্গাদেরকে হত্যা করছে। এবং এই হত্যাকাণ্ডের কারণে সেখানে একটা অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়েছে মানুষের মধ্যে, বিশেষ করে রোহিঙ্গাদের মধ্যে, সাধারণ রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। ফলে মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন এবং আপনি প্রশ্নতে যে কথাটা তুলছেন যে রোহিঙ্গাদের উপস্থিতির কারণে বাংলাদেশ কিন্তু সত্যিকার অর্থে বড় ধরনের পরিবেশগত একটা বিপর্যয়ের মুখে পড়েছে, পাশাপাশি একটা বড় ধরনের সামাজিক সংকটের ভিতর দিয়ে যাচ্ছে। শুধু এটাই নয়, আপনি স্থানীয় জনগণের সাথে যে রোহিঙ্গাদের যে সম্পর্ক সেটাও কিন্তু ক্রমান্বয়ে এক ধরনের দ্বান্দ্বিক সম্পর্কে রূপ নিচ্ছে, যেটা কিন্তু আপনার রোহিঙ্গা যখন প্রথম বাংলাদেশে আসে 1978 সালে, বা পরের যখন বড় ইনফ্লাক্স হয় 1991, 1992, তখন কিন্তু বাংলাদেশের এই অঞ্চলের মানুষ, পুঠিয়া এবং টেকনাফের মানুষ, তাদের কিন্তু সাদরে গ্রহণ করেছে। কিন্তু যখন আমরা 2012 সালে দেখি, 2016 সালে দেখি এবং 2017 সালেও যখন আমরা দেখি, তখন থেকে কিন্তু আজকের দিনে সম্পর্ক কিন্তু একই রকম নাই। তার কারণ হচ্ছে ওই এলাকায় 11 লক্ষ রোহিঙ্গার
বসবাসের কারণে সেই এলাকার যে জনগোষ্ঠী তারা নিজেরাই ওই এলাকায় মাইনরিটি হয়ে পড়েছে, যেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক কম্পোজিশনে তারা হচ্ছে জনতান্ত্রিক সংখ্যালঘুতে পরিণত হচ্ছে। এবং জি, অর্থাৎ নিজের দেশেই তারা কিন্তু এখন অতিথি হয়ে যাচ্ছেন সেখানে যারা আছেন। রহমান নাসিরউদ্দিন, এই বিষয়টি নিয়ে আরো কথা হবে। আমরা এবার একটু অ্যাকশন এগেইনস্ট হাঙ্গারের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহাদি মোহাম্মদের কাছে জানতে চাইবো, আপনি রোহিঙ্গাদের সাথে দীর্ঘদিন কাজ করছেন, সেখানকার ভেতরের পরিস্থিতি কি আপনার কাছে জানতে চাইবো, এবং এই যে সংঘর্ষ আরো বেশি কি রোহিঙ্গাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাচ্ছে কিনা, এর প্রভাব বাইরে কিভাবে পড়ছে? ধন্যবাদ ঝুমি রহমান আপনার এই প্রশ্নের জন্য। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি ডিবিসি নিউজকে আজকের এই এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। বর্তমান এই সময়ে এই প্রেক্ষাপটে আমরা জানি এবং আমরা দেখছি যে কি হচ্ছে কক্সবাজার ক্যাম্পে এবং কি অবস্থা বিরাজ করছে, বিশেষ করে সিকিউরিটি সিচুয়েশনটা কিরকম। তো আসলে বলতে গেলে যেটা বলতে হয় যে আসলে সবসময় কিন্তু প্রত্যেকটা দেশেই, যে দেশে আসলে রিফিউজিরা থাকে, রিফিউজি অধ্যুষিত যে কোনো দেশে রিফিউজি ক্যাম্পে কিন্তু সবসময় কিছুটা অস্থিরতা বিরাজ করে। এবং এই অস্থিরতা বিরাজ যেটা করে এটা কিন্তু আসলে নতুন না, এবং এটা কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কিন্তু এই ধরনের অস্থিরতা বেশ আগেও কিন্তু ছিল, এটা নতুন কিছু না। তো এটা আমি একটু বলে নিচ্ছি প্রথমেই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে রোহিঙ্গা আসার কারণে যেটা আমরা গতকালকে আমরা দেখেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছু খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন, এবং এটা আসলে আমরা যারা হিউম্যানিটেরিয়ান অ্যাক্টরস, বিভিন্ন ইউএন অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল অ্যাক্টরস যারা আমরা এখানে কাজ করছি, আমরা এটা বিলিভ করি যে আসলে এই দিক নির্দেশনাগুলো আমাদেরকে ডেফিনেটলি কাজে লাগবে, আমাদের জন্য কাজে লাগবে। তবে এখানে আমরাও চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারি, আমরা স্থানীয়দেরকে আমরা বিভিন্নভাবে সহায়তা বাড়ানোর আমরা চেষ্টা করছি। কারণ এটা আমরা সবাই অ্যাকনলেজ করি যে আসলে রোহিঙ্গাদের আসার কারণে কিন্তু সত্যিকার অর্থেই অনেক স্থানীয় মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন। আমরা চেষ্টা করছি ডিসি অফিসের মাধ্যমে, যেহেতু এনজিও গুলো কাজ করে কক্সবাজারে, বিভিন্ন এনজিও প্রায় কয়েকশো এনজিও কাজ করে কক্সবাজারে, এই রোহিঙ্গা রিলেটেড কাজগুলো করে। আমরা চেষ্টা করছি মিনিমাম 25 থেকে 30% ফান্ডিং যেগুলো আমরা পাচ্ছি, ইন্টারন্যাশনাল ফান্ডিং, সেগুলো আমরা গ্রামীণ জনগোষ্ঠীর জন্য, বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কিভাবে, যারা পিছিয়ে আছে তাদের জন্য কিভাবে আরো জীবনমান উন্নয়নকরণের কাজ আমরা করতে পারি, বিশেষ করে যারা এফেক্টেড রোহিঙ্গা ক্রাইসিসের জন্য। আরেকটা বিষয় কিন্তু আছে, আমরা কিন্তু সত্যি অ্যাকনলেজ করেছি, যেটা আমার আরেকজন আমি আজকে আমাদের এই অনুষ্ঠানে উঠে এসেছে, যে জলবায়ুগত যে পরিবর্তনের বিষয় এবং জলবায়ুর যে প্রভাবটা আসলে পড়েছে এই রোহিঙ্গা আসার ফলে, যে এই আমাদের যেই মানে পরিবেশগত যে ইম্প্যাক্টটা হয়েছে, এটা কিন্তু আমরা অ্যাকনলেজ করছি। এবং আমরা যেটা করছি, হিউম্যানিটেরিয়ান অ্যাক্টরস গুলো কিন্তু আমরা আসলে এখানে যাতে গাছ কাটার প্রভাবটা কমে আসে, এই জন্য আমরা এলপিজি ডিস্ট্রিবিউশন কিন্তু আমরা করছি রোহিঙ্গাদেরকে ক্যাম্পে, যাতে কিনা আসলে রোহিঙ্গারা এলপিজির মাধ্যমে রান্না বান্না এবং আদার্স কাজগুলো করতে পারে, এবং গাছপালা কাটার উপরে তারা যাতে একটু কম গাছপালা কাটে। আরেকটা বিষয় কিন্তু আমরা করছি, আমরা মাহাদি মোহাম্মদ, আপনাদের এই যে কার্যক্রমগুলো সেগুলো সম্পর্কে আরো জানবো, একটি বিরতি নিয়ে আসছি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত মানচিত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় রোহিঙ্গা সমস্যা সমাধানের পথ কতদূর। আলোচনায় যুক্ত আছেন কক্সবাজার থেকে অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার এর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহাদি মোহাম্মদ, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রহমান নাসিরউদ্দিন। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। শুরুতে যাব ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনার কাছে, জানতে চাইবো এই যে রোহিঙ্গা সমস্যা সমাধানের কোনো পথ এখন পর্যন্ত সঠিকভাবে পাওয়া যাচ্ছে না, এবং প্রত্যাবাসনের চেষ্টা করা হলেও কিন্তু কেউ যেতে রাজি হচ্ছে না। সমস্যাটা আসলে কোথায়, কেন পারা যাচ্ছে না? ধন্যবাদ। আমি আসলে বিষয়টাকে যেভাবে দেখবো সেটা হচ্ছে যে 2017 সালের অগাস্টের 25 তারিখের পরে বাংলাদেশে যে 7.5 লক্ষ রোহিঙ্গা আসছে, এই রোহিঙ্গা আসার পর থেকে এবং আগের রোহিঙ্গা মিলে প্রায় 11 লক্ষাধিক রোহিঙ্গাকে, এই যে বিরাট একটা রেফিউজি সিচুয়েশন বাংলাদেশে তৈরি হয়েছে, বাংলাদেশ সরকার শুরু থেকেই এই রোহিঙ্গা সমস্যার সমাধানের একটা অন্যতম একটা প্রায়োরিটি এজেন্ডা হিসেবে যেটা নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে এই রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো। এবং সে লক্ষ্যেই 2017 সালেরই নভেম্বর 23 তারিখ বাংলাদেশের সাথে মিয়ানমারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়, এবং তারই ধারাবাহিকতায় 2018 সালের জানুয়ারিতে
একটা চুক্তি হচ্ছে যেটা বলে ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট, যার আওতায় মিয়ানমারের দায়িত্ব ছিল যে রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করা, এবং সেই ব্যবস্থার ধারাবাহিকতায় 2018 সালের নভেম্বরের 15 তারিখ প্রথম দফা প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু হয় এবং 2019 সালের অগাস্টের 22 তারিখ দ্বিতীয় দফা প্রত্যাবাসনের একটা প্রক্রিয়া চলে, কিন্তু একজন রোহিঙ্গাও যেতে রাজি হয়। প্রশ্ন হচ্ছে কেন যেতে রাজি হয়? তার কারণ হচ্ছে মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদেরকে কোনো বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি কি আসলে আমরা দিতে পেরেছি যে তারা কোথায় যাবে, কোথায় থাকবে, তাদের জীবনের নিরাপত্তা কি হবে, তাদের নাগরিকত্বের যে দাবি সেটার কি হবে, এবং তারা যে বসত ভিটা সেখানে ফেলে আসছে তার কি অবস্থা হবে, তাদের উপর যে জেনোসাইড হয়েছে তার বিচার হবে কিনা, কোনো প্রশ্নের কোনো আস্থাশীল বা কোনো প্রতিশ্রুতি বা বিশ্বাসযোগ্য প্রতিশ্রুতি আমরা দিতে পারি না। জি ডক্টর রহমান নাসিরউদ্দিন, আপনার এই আলোচনাটি আসলে সময় স্বল্পতার কারণে শেষ করে শুনতে পারলাম না, নিশ্চয়ই পরবর্তীতে আবারও শুনবো। আমরা এবার চলে যেতে চাই অ্যাকশন এগেইনস্ট হাঙ্গার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মাহাদি মোহাম্মদ, আপনার কাছে জানতে চাইবে যে রোহিঙ্গারা যেতে চাইলো না, কেন যেতে চাইলো না এবং প্রত্যাবাসনটি আসলে সমাধান করা সম্ভব হচ্ছে না কেন? ধন্যবাদ ঝুমির রহমান। আসলে এই প্রশ্নটা আনসার করাটা খুবই কঠিন, বিকজ আমার আরেকজন বক্তা আমাদের রহমান নাসিরউদ্দিন উনি বললেন অনেকগুলো বিষয়। আসলে আমি যেটা বলবো যে বর্তমানে আমরা জানি যে আমরা যদি একটু হিস্ট্রিটা দেখি যে রোহিঙ্গা ইনফ্লাক্স কিন্তু অনেকদিন ধরেই হচ্ছে। এই বাংলাদেশে রোহিঙ্গারা আসছে 1980 সালের সময়ে। তো আমরা যদি দেখি তৎকালীন সময়ে প্রায় 2.5 লক্ষের মতো রোহিঙ্গা ছিল এবং সেই রোহিঙ্গাগুলো রিপাট্রিয়েশন এক্সারসাইজ কিন্তু শুরু হয়েছিল 1992-93 এরকম সময় থেকে। তো 2005 পর্যন্ত ওই রিপাট্রিয়েশনটা হয়েছিল এবং ওই সময়ে প্রায় 2 লক্ষ রোহিঙ্গাকে আমরা বাংলাদেশ থেকে আমরা মিয়ানমারে রিপাট্রিয়েশন করতে সক্ষম হয়েছিলাম। তো এতগুলো বছর, নিয়ারলি 10 বছর সময়ে 2 লক্ষ রোহিঙ্গা রিপাট্রিয়েশন হয়েছে। এখন আমরা কথা বলছি প্রায় 1 মিলিয়ন রোহিঙ্গার কথা আমরা বলছি। তো এখন আসলে আমাদেরকে দেখতে হবে যে আসলে এই 1 মিলিয়ন রোহিঙ্গা সত্যিকার অর্থে প্র্যাকটিক্যালি যদি আমরা চিন্তা করি আসলে কত বছর লাগতে পারে যদি সঠিকভাবে আমরা করি কাজটা, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়ে আমার অন্য বক্তা খুব ভালোভাবে বলেছেন, আসলে এইটা একটা দাবি কিন্তু রোহিঙ্গাদের রয়েছে। রোহিঙ্গারা ওখানে যে কোথায় থাকবে, কি অবস্থায় থাকবে, তাদের যে জেনোসাইড হয়েছিল সেটার বিচার হবে কিনা, এবং ওইখানে কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সি, আমরা যারা ইন্টারন্যাশনাল অ্যাক্টরস যারা আমরা কাজ করি গ্লোবালি, আমাদের কিন্তু এখন পর্যন্ত মিয়ানমার আমাদেরকে ওই জায়গায় অ্যাক্সেসটা নিয়ে যাবে বা রাখা হবে। সো এই ইন্টারন্যাশনাল এজেন্সি গুলাকে অ্যাক্সেসটা ওখানে না দেওয়া পর্যন্ত কিন্তু ইন্টারন্যাশনাল এজেন্সিদের প্রেজেন্স থাকছে না, যে কারণে রোহিঙ্গারা চিন্তা করছে যে আমরা ওইখানে কিন্তু একা হয়ে যাব, আবারও আমাদের উপরে জেনোসাইড হতে পারে, এটা একটা বিষয় থাকতে পারে। হোয়ারেজ বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু খুবই আন্তরিকতা সহকারে মায়ানমারের সাথে ডিসকাশন চালিয়ে যাচ্ছে। যেহেতু বিষয়টা উভয় পক্ষের, বাংলাদেশ সরকার তার সর্বাত্মক সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে, কিন্তু বিষয়টা যেহেতু উভয় পক্ষের, এটার জন্য মিয়ানমারের আসলে সহযোগিতাটা সেই অর্থে পাওয়া যাচ্ছে না। মাহাদি মোহাম্মদ, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য, এবং ডক্টর রহমান নাসিরউদ্দিন আপনাকেও ধন্যবাদ। এবার আরো কিছু সংবাদ জেনে নেব এক নজরে। খুলনার ডুমুরিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় খুলনা সাতক্ষীরা সড়কের ডুমুরিয়া বাজার মহিলা কলেজ এলাকায় বাস ও মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়, আর উপজেলার ঝিলের ডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মারা গেছে আরও একজন। কক্সবাজারের ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে জনি দে নামে এক যুবক নিহত হয়েছে। সকালে অটোরিকশায় বাড়ি ফেরার সময় গজালিয়ার হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছলে ডাকাতরা তাদের থামতে বলে। এ সময় অটোরিকশাটি না থামলে ডাকাতদের ছোড়া গুলিতে জনি নিহত হয়। সাতক্ষীরার আশাশুনিতে 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার রাতে শ্যামনগরের কাশিমারি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরিকুল ধর্ষণের কথা স্বীকার করেছে। শেরপুরে শহরের মোল্লাপাড়ায় বাসায় ঢুকে সেনা সদস্যের স্ত্রীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঘটনাস্থল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। বুধবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা সুরভিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
বরগুনায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু নৌকা জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বরিশাল বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার। করোনা পরিস্থিতিতে পাহাড়ের দুস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়ার সার্বিক তত্ত্বাবধানে সকালে গুইমারা রিজিয়নের লক্ষ্মীছড়ি জোনের দুর্গম এলাকায় দরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এই ছিল আজকের মানচিত্রে। আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য কোনো এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।